ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের টপিক নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক ডিভাইসেস। আমরা প্রথমে জানবো যে নেটওয়ার্ক ডিভাইস বলতে আমরা কি বুঝি। সংজ্ঞাটা লিখে নাও, সেটা হচ্ছে নেটওয়ার্কের অন্তর্গত ডিভাইস সমূহকে সংযোগ করার জন্য যে ডিভাইসের প্রয়োজন হয় তাকে নেটওয়ার্ক ডিভাইস বলে। ওকে, এখন আসি নেটওয়ার্ক ডিভাইস কত প্রকার। আমাদের বইয়ে দেওয়া আছে নেটওয়ার্ক ডিভাইস 8 প্রকার। তো লিখে নাও নেটওয়ার্ক ডিভাইসের নামগুলো লিখে নাও। নেটওয়ার্ক ডিভাইস 8 প্রকার। এক নম্বর লিখো মডেম, যেটা আমি তোমাদের প্রথম দিকের ক্লাসে পড়াইছিলাম। প্রথম দিকে বলতে অধ্যায় নাম্বার 2 এর প্রথম এক লেকচারে আমি পড়াইছিলাম মডেম সম্পর্কে। এরপরে মডেমের পরে লিখো হাব, SUB হাব। নাম্বার 3 লিখো সুইচ, SWITCH মডেম, হাব, সুইচ। নাম্বার 4 NIC। নাম্বার 5 রিপিটার, REPEATER রিপিটার। নাম্বার 6 রাউটার, ROUTER রাউটার। and number 7 bridge, BRIDGE bridge. and number 8 gateway, GATEWAY gateway। এখন এই 8টা ডিভাইসের কাজ কি এবং 8টা ডিভাইসের সুবিধা অসুবিধা কি এবং 8টা ডিভাইস আমাদের নেটওয়ার্ক তৈরিতে কিভাবে কাজ করে সেগুলো আমরা ইনশাআল্লাহ এখন ব্যাখ্যা করব। সো প্রথমে আসি 1 নম্বর মডেম। আমি মডেম সম্পর্কে আলোচনা করেছিলাম বিস্তারিত, তারপর আমি একটু জাস্ট ওভারভিউ ধারণা দিচ্ছি। আমরা প্রথম যে ডিভাইসটা আছে মডেম সম্পর্কে আমি জাস্ট 1 মিনিট কথা বলবো। মডেমের প্রথম অংশ হলো MO। এই MO এর অংশ হচ্ছে তোমার মডুলেশন প্রক্রিয়া করবে, এটা মডুলেশন। আর মডুলেশন করার জন্য এখানে প্রথম যে ডিভাইস কাজ করবে মডুলেশনের মধ্যে তাকে বলা হচ্ছে মডুলেটর। আমি বলেছিলাম যে মডুলেটর হচ্ছে একটা যন্ত্র বা ডিভাইস, তার কাজ হচ্ছে ইনফরমেশন সিগন্যালের সাথে ক্যারিয়ার সিগন্যালটাকে মিক্সিং করে বা সুপার ইম্পোজ করে হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যালের সাথে মিক্সিং করে খুবই লং ডিস্টেন্সে পাঠানোর জন্য মডুলেটেড সিগন্যালে রূপান্তর করার একটা কৌশল বা প্রক্রিয়া। আর দ্বিতীয় অংশ ছিল DEM, মানে ডিমডুলেটর। অর্থাৎ এটা হচ্ছে তোমার আমাদের মডুলেটেড সিগন্যাল থেকে হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ারটাকে বাদ দেওয়া। সো ডিমডুলেশন হচ্ছে এই কাজটি করবে যে যন্ত্র, তার নাম হচ্ছে ডিমডুলেটর। ওকে, তোমাদের মডেম সম্পর্কে আমি কি ক্লাস নিয়েছিলাম একটা? মডেম সম্পর্কে মনে আছে কি? জি স্যার, একটু পড়িয়েছিলেন। হ্যাঁ, একটু পড়েছিলাম। অর্থাৎ মডেমের 2টা অংশ। নাম্বার 1 যেটা আছে, মডেমের কাজ হচ্ছে আমাদের নেটওয়ার্ক ডিভাইসের সাথে একটা কানেক্ট করে দেওয়া। যেমন তোমার ল্যাপটপে যদি তুমি মডেম ইউজ করো, তোমার একটা ল্যাপটপ মনে করো, তোমার ল্যাপটপে যখন তুমি মডেম কানেক্ট করবা, তখন তোমার ল্যাপটপের সাথে যখন তুমি এখানে একটা মডেম USB পোর্টে কানেক্ট করে দিচ্ছ, এটা তোমার মডেম মনে করো। এই মডেম যখন তুমি সংযোগ করে দিচ্ছ, তখন তোমার এই মডেম ঠিক সিগন্যালটাকে পাঠাবে আর সিগন্যালটাকে রিসিভ করবে। তো সিগন্যাল যখন সে পাঠাবে তখন সিগন্যালটা কি করবে, সিগন্যালটাকে সে মডিফাই করে পাঠিয়ে দিবে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল হিসেবে, সে পাঠিয়ে দিবে কোনো মিডিয়ামের ভিতর দিয়ে। এবং সেই সিগন্যালটা যখন তোমার কোনো একটা সার্ভারে দিয়ে পৌঁছাবে, তখন সার্ভার থেকে তোমার একটা ফিডব্যাক সিগন্যাল দিবে, সেই সিগন্যালটা আবার তোমার এই মডেমে চলে আসবে। অর্থাৎ মডেম সিগন্যাল যখন পাঠায় তখন সে সিগন্যালটাকে মডুলেশন করে পাঠায়, আবার যখন রিসিভ করে তখন সে ডিমডুলেশন করে সিগন্যালটাকে রিসিভ করে।
তাহলে মডেমের এই যে মডুলেশন প্রক্রিয়াটা হচ্ছে, যখন তুমি একটা সিগন্যাল এখানে তৈরি করবা, এখন তুমি সিগন্যাল কেমনে তৈরি করবা, তুমি তোমার ল্যাপটপের কোনো একটা ব্রাউজারে যেয়ে তুমি এখানে লিখলা, মনে করো আদমদী ক্যান্টনমেন্ট কলেজ। এটা লেখার পরে এই সম্পর্কিত যখন কোনো সিগন্যাল তোমার হচ্ছে মডেমে আসবে, তখন মডেম এই প্রথমে আদমদী ক্যান্টনমেন্ট কলেজ তুমি টাইপ করার পরে এইটা তৈরি হবে ডিজিটাল সিগন্যাল। কারণ তোমার ল্যাপটপ একটা ডিজিটাল ডিভাইস। এই ডিজিটাল সিগন্যাল যখন তোমার ল্যাপটপের ভিতর থেকে বিভিন্ন সার্কিটের হয়ে সেই সিগন্যাল যখন তোমার মডেমে আসবে, তখন মডেম প্রথমে এই ডিজিটাল সিগন্যালকে করবে অ্যানালগ সিগন্যাল, এবং সেই অ্যানালগ সিগন্যালে রূপান্তর করার পর এর ভিতরে একটা বর্তনী আছে, যে বর্তনীতে হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যাল তৈরি হয়। সেই হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যালের সাথে তোমার অ্যানালগ সিগন্যালটা মিশাই দিবে। এই যে মিশানোর প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে মডুলেশন। এবং সে মিশানোর পরে সেই সিগন্যালকে বলা হবে মডুলেটেড সিগন্যাল। অতঃপর সেই মডুলেটেড সিগন্যাল সে পাঠিয়ে দিবে কোথায়, মিডিয়ামে। অর্থাৎ সে এই যে ওয়্যারলেস মিডিয়ামে পাঠিয়ে দিবে, মডেম থেকে ওয়্যারলেস সিগন্যাল বের হয়, অর্থাৎ সে সেখানে মাইক্রোওয়েভ সিগন্যালটা মিডিয়ামে পাঠিয়ে দিচ্ছে। এই মাইক্রোওয়েভ সিগন্যালের ফ্রিকোয়েন্সি 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জ, অর্থাৎ এটা হলো হাই ফ্রিকোয়েন্সি একটা সিগন্যাল। এই হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালটা পাঠানোর কারণটা হচ্ছে যেন সে লং ডিস্টেন্সে ট্রাভেল করতে পারে, কারণ আমরা জানি যে লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল সাধারণত লং ডিস্টেন্সে যেতে পারে না। এই সিগন্যাল যখন লং ডিস্টেন্সে যাচ্ছে, তখন সে যেখানে যাচ্ছে, যে সার্ভারে যাচ্ছে, যেখানে আদমদী ক্যান্টনমেন্ট কলেজের তথ্য লুকায়িত আছে, সেই সার্ভার থেকে পুনরায় আবার একটা তথ্য পাঠিয়ে দিল কাকে, সেই সার্ভার থেকে আবার পুনরায় তথ্য পাঠিয়ে দিল তোমার এই মডেমের কাছে। অর্থাৎ সার্ভার যখন তোমার সিগন্যালটা পাঠাচ্ছে, সেখানেও কিন্তু এই হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল নিয়েই সে আসছে, কারণ সার্ভার অনেক দূরে আছে। সার্ভারের ডিস্টেন্স আমাদের ল্যাপটপ থেকে অনেক লং ডিস্টেন্সে থাকে, কারণ পৃথিবীতে সার্ভার কোন সার্ভার থেকে সিগন্যালটা আসছে এটা আমরা বলতে পারবো না। যে সার্ভারে আমাদের এই তথ্যটা আছে আদমদী ক্যান্টনমেন্ট কলেজ সম্পর্কে, সেই তথ্যটা আসছে। অথবা এসিসি সম্পর্কিত পৃথিবীর সব সার্ভারে যত ধরনের ডকুমেন্টস আছে সবগুলা কিন্তু ওখানে শো করে। একটা পার্টিকুলার অ্যাড্রেস না লেখা পর্যন্ত একটা নির্দিষ্ট টেক্সটের অধীনে যত তোমার কন্টেন্ট থাকবে সবগুলাই শো করবে। তাহলে সার্ভার থেকে এরকম অসংখ্য ডকুমেন্ট তোমার এখানে আসবে তোমার মডেমে। এরপর মডেম এখান থেকে সেই সিগন্যালটাকে ডিমডুলেট করবে, অর্থাৎ যে সিগন্যালটি আসছে এই সিগন্যালের মধ্যে হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ারটি আছে, সেই হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ারটিকে বাদ দিবে, বাদ দিয়ে তোমার মডেমের ভিতরে সে পাঠিয়ে দিবে। অর্থাৎ মডেম হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে বাদ দিয়ে পাঠিয়ে দিবে শুধুমাত্র ইনফরমেশন সিগন্যাল। কোথায় পাঠাবে বলতো, পাঠাবে ল্যাপটপে। তো মডেম যখন এটাকে আবার সে তোমার হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার বাদ দিবে, তখন সে যে সিগন্যালটা পাঠাবে ওই সিগন্যালের নাম হচ্ছে ইনফরমেশন সিগন্যাল। কিন্তু এই ইনফরমেশন সিগন্যালটি কিন্তু তোমার হচ্ছে অ্যানালগ সিগন্যাল, অর্থাৎ সে অ্যানালগ সিগন্যাল কি আবার কি করবে, সে অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে কনভার্ট করবে। ডিজিটালে কনভার্ট করে সে পাঠিয়ে দিবে তোমার ল্যাপটপে, কারণ তোমার ল্যাপটপ একটা ডিজিটাল ডিভাইস। তারপরে তুমি তোমার সেই তথ্যটা তোমার এখানে ব্রাউজারের স্ক্রিনে দেখতে পাবা। অর্থাৎ মডেম তোমার এই দুইটা কাজ করবে, মডুলেশন এবং ডিমডুলেশন। এটা হচ্ছে মূলত মডেমের মূল প্রিন্সিপাল। এখন প্রশ্ন হচ্ছে মডুলেশন ডিমডুলেশনের কয়েকটা তোমার প্রকারভেদ আছে। সেটা হচ্ছে একটা হলো এএম, একটা হচ্ছে এফএম, আর একটা হচ্ছে পিএম। আমি কিন্তু বলেছিলাম যে একটা সিগন্যালের মূলত তিনটা তোমার হচ্ছে উপাদান থাকে। একটা হচ্ছে এ মানে অ্যামপ্লিটিউড, একটা এফ মানে ফ্রিকোয়েন্সি, আর একটা পি মানে হলো ফেজ। অর্থাৎ যদি আমি বলি যে সিগন্যালের এ অংশ হচ্ছে অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড মানে কি, অ্যামপ্লিটিউড মানে হচ্ছে সিগন্যালের বিস্তার, অর্থাৎ সিগন্যাল কতটুকু সে অ্যামপ্লিটিউড নিয়ে আসে। যেমন এখানে অ্যামপ্লিটিউডটা একটু লো, আবার এখানে অ্যামপ্লিটিউডটা একটু হাই, এটা দেখো হাই অ্যামপ্লিটিউড। তাহলে এই যে অ্যামপ্লিটিউডটা হচ্ছে সিগন্যালের গ্রাউন্ড লেভেল থেকে কতটা সে বিস্তার করে আসে। আর ফ্রিকোয়েন্সি হচ্ছে সিগন্যালের কম্পাঙ্ক, একটা সিগন্যাল পার সেকেন্ডে কতবার সে সাইকেল দিচ্ছে, এটা হলো সিগন্যালের ফ্রিকোয়েন্সি, এফ আর ই কিউ ইউ ই এন সি ওয়াই ফ্রিকোয়েন্সি। আর পিটা হচ্ছে সিগন্যালের ফেজ, অর্থাৎ সিগন্যালের একটা নির্দিষ্ট ডিরেকশন, অর্থাৎ সিগন্যাল কোন দিকে আছে সেই দিকটাকে বলা হলো সিগন্যালের ফেজ। ফেজ শব্দের অর্থ দশা। আমরা যদি বলি দশা সংখ্যাটা কি, দশা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে কোন একটা সিগন্যালের অবস্থানকে ওই সিগন্যালের ফেজ বলা হয়। ওকে, তাহলে তোমরা জানো যে যখন কোনো সিগন্যালটাকে মডিফাই করা হয় তখন তার হয় অ্যামপ্লিটিউডটাকে মডিফাই করা হয়, না হলে ফ্রিকোয়েন্সিটাকে মডিফাই করা হয়, না হলে ফেজকে মডিফাই করা হয়। অর্থাৎ অ্যামপ্লিটিউড মডুলেশন, এফএম মানে ফ্রিকোয়েন্সি মডুলেশন, আর পিএম মানে হলো ফেজ মডুলেশন। এই তিনটা যে কোনো একটাকে মডিফাই করে পাঠিয়ে দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে মডেম কোনটাকে মডিফাই করবে। এটা মডেম সম্পূর্ণভাবে সে বাছাই করে নেবে যে সিগন্যালের কোনটা মানে মডিফাই করলে সব থেকে
ভালোভাবে সিগন্যালটা মিডিয়ামে সে পৌঁছাতে পারে, ঠিক সেই অনুযায়ী মডেমটা এটা অটোমেটিক সিগন্যালটাকে মডিফাই করে নেবে। তবে রেডিওর ক্ষেত্রে ম্যাক্সিমাম যেটা হয়, রেডিওর ক্ষেত্রে লং ডিস্টেন্স কমিউনিকেশনের জন্য অ্যাম্পলিটিউড মডুলেশন ব্যবহার করা হয়, যেটাকে আমরা বলি এএম রেডিও। আমরা কি বলি? এএম রেডিও। আর একটা এফএম রেডিও। এফএম রেডিওটা হচ্ছে শর্ট ডিস্টেন্স কমিউনিকেশনের জন্য ফ্রিকোয়েন্সি মডুলেশনটাকে তোমার প্রয়োগ করা হয়। শর্ট ডিস্টেন্স কমিউনিকেশন, যেমন ঢাকা শহরের ভিতরে যে তোমার ওয়ালাইকুম আসসালাম, ঢাকা শহরের ভিতরে যে তোমার রেডিওগুলি আছে সবগুলা ডিস্টেন্স কিন্তু যারা এফএম রেডিও সবগুলা কিন্তু শর্ট ডিস্টেন্সে সক্রিয়। তুমি এই এফএম চ্যানেল কিন্তু গ্রামে গেলে পাবে না। অর্থাৎ শর্ট ডিস্টেন্সে ফ্রিকোয়েন্সিটাকে মডিফাই করে সিগন্যালটা পাঠানো হয় এবং সিগন্যালের সেক্ষেত্রে ভালো তোমার এফিসিয়েন্সি পাওয়া যায়। আর পিএম যেটা আছে ফেস মডুলেশন, এটা তোমার মূলত ইউজ করা হয় ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে। মনে রাখবা, ডিজিটাল কমিউনিকেশনে ম্যাক্সিমাম পিএম ইউজ করা হয়, ফেস মডুলেশন। এটার অনেক সুবিধা আছে, যেটা হায়ার লেভেল স্টাডিতে আছে, যে ফেস মডুলেশন কেন আমরা ডিজিটাল কমিউনিকেশনে বেশি ব্যবহার করি। ওকে, তাহলে আমরা মোটামুটি মডেম সম্পর্কে জানতে পারলাম। আমার মডেমের পরের টপিকটা ছিল কি? মডেমের পরের টপিক ছিল হচ্ছে হাব। আমি বলেছি মোট 8টা নেটওয়ার্ক ডিভাইস। 1 নাম্বার ছিল মডেম, 2 নাম্বার ছিল হাব, 3 নাম্বার সুইচ, 4 নাম্বার ছিল এনআইসি, 5 নাম্বার ছিল রিপিটার, 6 নাম্বার ছিল রাউটার, 7 নাম্বার ছিল ব্রিজ এবং 8 নাম্বার ছিল গেটওয়ে। এই 8টা ডিভাইসের ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট ডিভাইস যেগুলো পরীক্ষাতে আসে সেটা হচ্ছে হাব আর সুইচের পার্থক্য, যে হাব আর সুইচের মধ্যে কোনটা ভালোভাবে কাজ করতে পারে বা কোনটা আমরা বেশি ব্যবহার করি। আবার ওয়াইফাই রাউটারের কাজও আসতে পারে, ওয়াইফাই রাউটার কিভাবে সিগন্যালটা আমাদের পাঠায়। তো আমি এখন তোমাদের হাব সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করছি। এখন আমার টপিকটা লিখে নাও, হাব নেটওয়ার্ক ডিভাইস। ওকে, আমার সেকেন্ড নেটওয়ার্ক ডিভাইসের নাম লিখে নাও হাব, HUB। ওকে, তো হাবের সংজ্ঞাটা লিখে নাও যে একাধিক পোর্ট যুক্ত রিপিটারকে হাব বলে। একাধিক পোর্ট যুক্ত রিপিটারকে হাব বলে। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমরা মডেম এবং হাব এই দুইটা আমরা হয়তো বা অনেকেই দেখেছি কিনা। তোমরা কি সবাই মডেম দেখেছো? মডেম যখন আমরা মডুলেশন বা ডিমডুলেশন যে প্রক্রিয়াটা আমরা ব্যাখ্যা করলাম, সেই প্রক্রিয়ার জন্য যে ডিভাইসটা আমরা ল্যাপটপে আগে ব্যবহার করতাম আমাদের ইউএসবি পোর্টে, সেই ডিভাইসের নামটা হচ্ছে মডেম। তোমরা এর আগে অনেকেই হয়তো মডেম দেখেছো। মডেম দেখছো না অনেকেই? জি স্যার। আচ্ছা আচ্ছা, আর হাব দেখছো কখনো? হাব দেখা হয় না, তাই না? আমি হাবটা হয়তো বা অনেকে যারা ল্যাপটপে মাল্টি হাব ইউজ করে, একাধিক তোমার ইউএসবি পোর্টে তোমার একাধিক পেন ড্রাইভ ইউজ করার জন্য বা একাধিক ডিভাইস ইউজ করার জন্য, সেক্ষেত্রে মাল্টি হাব বাজারে কিনতে পাওয়া যায়। তো আমি এখন তোমাদের দেখাচ্ছি যে আসলে হাবটা কি জিনিস। ওকে ওকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখন টপিক হচ্ছে হাব। আমরা এখন দেখবো যে হাব বলতে আসলে আমরা কি বুঝি। হাব এর সংজ্ঞাটা কি? পরীক্ষাতে যদি আসে হাব কি, তখন সংজ্ঞাটা যদি এমন ভাবে তুমি লিখো যে হাব একটা নেটওয়ার্ক ডিভাইস যার কাজ হচ্ছে সিগন্যাল যখন কোনো পোর্টে আসবে ওই সিগন্যালকে সবগুলা পোর্টে ভাগ করে দিবে, সবগুলা পোর্টে সে সিগন্যালটা পৌঁছে দিবে। সেখানে যদি আমি বলি যে হাব কিভাবে কাজ করে, হাব মূলত হচ্ছে যখন তার এই যে এই পোর্টগুলি আছে দেখো, এই পোর্টগুলো সাধারণত তোমার RJ45 যে কানেক্টর আছে, হ্যাঁ, এই কেবলের মাধ্যমে এখানে সংযোগ করে দেওয়া হয়। এখানে মূলত তোমার টুইস্টেড পেয়ার কেবলের সাহায্যে আপলিঙ্ক যেটা আছে, আপলিঙ্ক পোর্ট, এই আপলিঙ্ক পোর্টে সাধারণত সংযোগ দেওয়া হয়। সংযোগ দেওয়ার পরে এখানে আদার্স যে পোর্টগুলো আছে 1 2 3 4 5 যে নাম্বারিং পোর্ট করা আছে, অর্থাৎ যদি এই হাব তুমি ব্যবহার করো সেক্ষেত্রে এই হাবের সাথে তুমি 5টা কম্পিউটার সংযোগ করতে পারবে। অর্থাৎ 5টা কম্পিউটার হচ্ছে এই কম্পিউটারের যে পোর্ট আছে 5টা আলাদা পোর্ট, এই পোর্টের মাধ্যমে সে ডেটা আদান প্রদান করবে। আর আপলিঙ্কটা কি? আপলিঙ্কটা হচ্ছে যে পোর্ট থেকে সিগন্যালটা আসবে। তো আমি যদি এখানে অ্যানিমেশনটা একটু প্লে করি, সেক্ষেত্রে দেখতে পাবা যে প্রথম যে সিগন্যালটা আসছে, দেখো প্রথমে যে আপলিঙ্ক যে পোর্টটা আছে, আপলিঙ্ক পোর্টে যখন সিগন্যালটা যাচ্ছে তখন এই সিগন্যালটা সবগুলা কম্পিউটারে ভাগ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপলিঙ্ক পোর্টে যখন কোনো কম্পিউটার থেকে সিগন্যালটি আসবে, মনে করো একটা সার্ভার থেকে সিগন্যালটা আসছে, ওই সার্ভার থেকে সিগন্যালটা আসছে আপলিঙ্ক পোর্টে। তো আপলিঙ্ক পোর্টে যখন সার্ভার থেকে সিগন্যালটি আসছে তখন ওই সিগন্যালটা ভিতরে যাবে, ভিতরে যাওয়ার পরে সেই সেম সিগন্যাল সবগুলা পোর্টে ভাগ করে দিবে। এখানে কিন্তু এমন না যে মনে করো যে আপলিঙ্ক পোর্টে সিগন্যাল আসছে 100 ওয়াট অথবা 10 ওয়াটের একটা সিগন্যাল। তা আপলিঙ্ক পোর্টে যদি 10 ওয়াটের কোনো সিগন্যাল আসে, এখানে তোমার পোর্ট আছে 5টা,
তো এটা আবার এমন মনে করো না যে স্যার তাহলে মনে হয় 10 ওয়াটের সিগন্যাল আমাদের 5টা পোর্টে ভাগ হয়ে যাবে 2 ওয়াট করে, তাহলে 5 দুগুণ 10 ওয়াট। এটা এমন না, তোমার আপলিঙ্ক পোর্টে যে সিগন্যালটি আসবে ওই সিগন্যালটি সবগুলা পোর্টে পাঠিয়ে দিবে। এটা হচ্ছে হাবের কাজ। তো হাব মূলত একটা, অনেকেই বলে হাবাগোবা ডিভাইস বলে। হাবাগোবা ডিভাইস বলতে কেন বলা হচ্ছে, কারণ হাব যখন কোনো সিগন্যাল গ্রহণ করে তখন ওই সিগন্যালের ভিতরে কোনো ধরনের তোমার সে মানে নয়েজটাকে ফিল্টার করতে পারে না, অর্থাৎ সে যে সিগন্যালই পায় ওই সিগন্যালটা সে সবার সাথে একবারে সে পাঠিয়ে দেয়। এটা হচ্ছে হাবের মূলত কাজ। আমাদের যেমন ব্যক্তিগত জীবনে অনেক লোক আছে যারা তোমার হচ্ছে কোনো কথা শোনার পরে সেই কথাকে সে কোনো বিচার না করে সে আরেকজনকে কথাটা বলে দেয়। এই ধরনের লোকটাকে আমরা অনেক সময় কি বলি, অনেক সময় বলি হচ্ছে মুখ পাতলা লোক বা হাবাগোবা লোক বা এরকম কথা অনেকেই বলে থাকে। তো হাব মূলত এরকম হাবাগোবা টাইপের, কারণ হচ্ছে সে সিগন্যাল পাওয়ার পরে ওই সিগন্যালের ভিতরে কোনো নয়েজকে ফিল্টার করে না, বা ওই সিগন্যালের ভিতরে যে অন্য কোনো সিগন্যালের তোমার হচ্ছে স্ট্রেন্থ কমে গেল কিনা, ওই সিগন্যালটাকে সে কোনো স্ট্রেন্থ কমে গেলেও কিন্তু সেই সিগন্যালটাকে সে কোনোভাবে সে আবার অ্যাম্পলিফাই করে না, কিন্তু ওই সিগন্যালটা যখন সে গ্রহণ করবে তখন সবগুলা পোর্টে একবারে পাঠিয়ে দিবে। এটা হচ্ছে হাবের মূলত কাজ। তাহলে হাব সিগন্যালটাকে গ্রহণ করে সবগুলা পোর্টে পাঠানোর যে কাজ, এই কাজটি করবে হাব। কিন্তু যখন তুমি সুইচ ব্যবহার করবে, দেখো সুইচ এবং হাব একই রকম দেখতে। আমি এখন সুইচে চলে যাচ্ছি, হাবের সুবিধা অসুবিধা আমি পরে ব্যাখ্যা করছি। এখন সুইচটা দেখো, সুইচ আর হাব দেখতে আইডেন্টিফাই করা একটু কঠিন। যে হাব যেমন পোর্ট থাকে, এখানে সুইচেরও অসংখ্য পোর্ট থাকবে। তবে তুমি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সুইচটা দেখে আলাদা করতে পারবা, সেটা হচ্ছে যে সুইচের পোর্ট সংখ্যা থাকবে বেশি আর হাবের পোর্ট সংখ্যা তোমার সুইচের তুলনায় একটু কম থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে পোর্ট দিয়েও কিন্তু অনেক সময় সুইচ এবং হাবকে আইডেন্টিফাই করা যায় না। যদিও তোমার হাবের গায়ে যেমন তোমার লেখা থাকে হাব আর সুইচের গায়ে লেখা থাকে সুইচ, সেই হিসেবে তুমি এই লেখা দেখে আলাদা করে আইডেন্টিফাই করতে পারবা। আর আরেকটা বিষয় হচ্ছে যে সুইচের কাজ কি আর হাবের কাজ কি। এখানে যেমন দেখছো যে একটা ডিভাইস থেকে যখন সিগন্যালটা আসে তোমার হচ্ছে আপলিঙ্কের মাধ্যমে আসে, আপলিঙ্ক মানে সিগন্যালটি আসা, আর ডাউনলিঙ্ক মানে হলো সিগন্যালটা বের হয়ে যাওয়া। যেমন ভাবে হচ্ছে আমরা কোনো সিগন্যাল যখন হচ্ছে আমরা আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি ইউজ করি, যেমন মনে করো স্যাটেলাইটে যখন সিগন্যাল পাঠানো হয়, অর্থাৎ গ্রাউন্ড লেভেল থেকে যখন তোমার স্যাটেলাইটে সিগন্যাল পাঠানো হয় তখন ওই ফ্রিকোয়েন্সিকে বলা হয় আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি। আবার স্যাটেলাইট থেকে যখন সিগন্যালটি তোমার ডিভাইসে ফিরে আসে তখন সেটা হবে ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি। সিমিলারলি তোমার সুইচের ক্ষেত্রে যে পোর্টে সিগন্যাল ঢুকছে ওই পোর্টকে বলা হয় আপলিঙ্ক পোর্ট। এই আপলিঙ্ক পোর্টের মাধ্যমে সিগন্যালটি ঢুকবে তোমার সুইচে। এবার সুইচ করবে কি, সুইচ ওই সিগন্যালটি সে দেখবে যে আমি কোন কোন পোর্টে পাঠাবো, ঠিক যে যে পোর্টে পাঠানোর প্রয়োজন সেই পোর্টে সে সিগন্যালটি পাঠিয়ে দেবে। অর্থাৎ যেখানে হাব সবগুলা পোর্টে পাঠিয়ে দিচ্ছিল, সেখানে সুইচ হচ্ছে একটা পার্টিকুলার পোর্টে পাঠিয়ে দিবে। অর্থাৎ সুইচ এমন একটা ডিভাইস যে নির্দিষ্ট পোর্টে সিগন্যালটি পাঠিয়ে দেয়, সবগুলা পোর্টে পাঠায় না, সে সিলেক্টেড পোর্টে সিগন্যালটি পাঠিয়ে দেয়। এখন প্রশ্ন হচ্ছে আমি হাব ইউজ করব না আমি সুইচ ইউজ করব। সাধারণত সুইচ কোথায় ইউজ করা হয়? সুইচ হচ্ছে তোমার লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে, যেখানে তোমার অফিস মেইনটেনেন্সের জন্য, বা হচ্ছে তোমার যেখানে তোমার কোনো কম্পিউটার ল্যাবের ক্ষেত্রে, কোনো কম্পিউটার ল্যাবে সাধারণত সুইচ বেশি ব্যবহার করা হয়। এর কারণটা হচ্ছে যে মনে করো কম্পিউটার ল্যাবে আজকে ছাত্র আসছে 60 জন, আমাদের আদমজি কম্পিউটার ল্যাবে ছাত্রছাত্রীর জন্য প্রায় তোমার কম্পিউটার আছে 80 কম্পিউটার। এখন মনে করো আজকে অনেক বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির দিনে মনে করো 80 জনের মধ্যে ছাত্রছাত্রী আসছে 40 জন, আর 40 জন আসে নাই। সেক্ষেত্রে কিন্তু আমি হাব ইউজ করলে একটা অসুবিধা হবে। হাব ইউজ করলে কি অসুবিধা হবে? হাব ইউজ করলে সে মনে করো 80টা কম্পিউটারে সিগন্যাল পাঠিয়ে বসে থাকবে, কারণ সে আর তো জানে না যে আমার এখানে 40 জন ছাত্র আজকে আসে নাই। কিন্তু যদি সুইচ ইউজ করা হয় তাহলে এই সুইচের মাধ্যমে তোমার এটা কন্ট্রোল করা যায় যে আমি 40টা কম্পিউটারের সিগন্যাল দিব আর বাকি 40টা কম্পিউটারের সিগন্যাল যাবে না। তাহলে সুইচের কাজ হচ্ছে সিলেক্টেড পোর্টে তোমার সিগন্যালটা পাঠানো যায়। এটা হলো সুইচের বড় একটা সুবিধা। আর সুইচ আরো একটা কাজ করে, সেটা হলো সুইচ ডেটাকে ফিল্টার করে, এবং সুইচ হচ্ছে ডেটার ভিতরে যদি কোনো নয়েজ থাকে এই নয়েজকে যে বাদ দেওয়ার যে কৌশল। নয়েজ বলতে বোঝানো হচ্ছে যে এনি আনওয়ান্টেড সিগন্যাল। যখন কোনো তোমার ডিভাইসে কোনো সিগন্যাল আসে, তখন যদি ওই সিগন্যালের ভিতরে কোনো অপ্রত্যাশিত সিগন্যাল চলে আসে, অথবা তোমার কোনো হাই ফ্রিকোয়েন্সি অন্য কোনো সিগন্যাল, যেমন তোমার মনে করো যখন থান্ডার স্টর্ম হয়, বজ্রপাতের সময় যে সিগন্যালগুলো জেনারেট হয়, সেগুলো কিন্তু এক প্রকার নয়েজ।
ওই নয়েজ যদি কখনো তোমার এই ডিভাইসে চলে আসে সেক্ষেত্রে নয়েজকে সে ফিল্টার করতে পারে। এই জন্য তোমার সুইচের দামটা একটু বেশি, কার তুলনায়? হাবের তুলনায় একটু দামটা বেশি। তোমাদের এই হাব আর সুইচের পার্থক্য পরীক্ষাতে আসবে যে হাব এবং সুইচের মধ্যে কোনটা ভালো এবং কেন ভালো ব্যাখ্যা করো। এখানে ওই যে হাবের ক্ষেত্রে যেটা আমি সুবিধা অসুবিধা একটু বলে দিয়েছি আমার লেকচারের ভিতরে, তারপরে দেখো এখন সুইচের ক্ষেত্রে দেখানোর পূর্বে আমি হাবের ক্ষেত্রে বিষয়টা একটু বুঝাবেন স্যার। আচ্ছা, ফিল্টারিং হচ্ছে তোমার যেমন হাব ডেটা ফিল্টার করতে পারে না। ফিল্টার মানে হচ্ছে কোনো সিগন্যাল থেকে কোনো আনওয়ান্টেড সিগন্যাল বাদ দেওয়া। হ্যাঁ, সো আমরা জানি এনি আনওয়ান্টেড সিগন্যাল ইজ কল্ড নয়েজ। যেমন আমি যে তোমাদের সাথে এখন কথা বলছি, আমি যে ক্লাসটা নিচ্ছি, আমি ক্লাস নেওয়ার সময় যদি কখনো তোমার কানের ভিতরে এই তোমার কেবলের সাথে যদি কোনো ধরনের তোমার বাস সাউন্ড চলে আসে অথবা কোনো ক্রস টক চলে আসে, ক্রস টক বলতে মনে করো আমি যে মূল কথাটা বলছি এই কথার সাথে অন্য কোনো সিগন্যাল এখানে অ্যাড হয়ে যাচ্ছে, এই যে অন্য কোনো সিগন্যাল দিয়ে অ্যাড হয়ে যাচ্ছে, যদি এই সিগন্যালটা আমার মূল সিগন্যাল থেকে তোমার হচ্ছে মূল সিগন্যালের সাথে মিক্সিং হয় তখন সেটাকে বলা হয় নয়েজ, তাই না? এই নয়েজকে তোমার ফিল্টার করবে যে যন্ত্র, সেই যন্ত্রের নাম হলো তোমার সুইচ। সুইচ হলো তোমার শুধু সুইচ না, আরো অনেক ডিভাইস আছে যেগুলো ফিল্টারিং করতে পারে, অর্থাৎ ফিল্টারিং সার্কিট তার ভিতরে দেওয়া আছে। অর্থাৎ হাফ সিগন্যালটাকে ফিল্টার করে না, বাট সুইচ সিগন্যালটাকে ফিল্টার করে। তাহলে ফিল্টারিংটা হচ্ছে যেমন আমি যদি কোনো লিকুইড সাবস্টেন্স ফিল্টারিং করি, মনে করো তুমি পানির ভিতরে কোনো ময়লা আছে ওটাকে তুমি ফিল্টার করবে, এর কাজ কি? কাজ হচ্ছে তোমার সাকনিতে ময়লাগুলা একটা ফিল্টারিং ভাবে তুমি বাদ দিচ্ছ। সিমিলারলি তুমি মূল সিগন্যালটা গ্রহণ করবা আর তোমার নয়েজ সিগন্যালটাকে তুমি একটা বাইপাস ক্যাপাসিটর দিয়ে বের করে দিবা। এখানে তো এরকম না যে আমি একটা মানে সাকনি ইউজ করব। আমাদের ফিল্টারিং করার যে সার্কিটটা তৈরি করা হয় এই সার্কিটের নাম হচ্ছে ফিল্টারিং সার্কিট। এর কাজ হচ্ছে তোমার নয়েজটাকে আলাদাভাবে বাইপাস করে বের করে দেওয়া। এটা হলো ফিল্টারিং একটা কৌশল। বুঝতে পারছো কি? স্যার প্রসেসটা কি একটু দেখানো যাবে? ফিল্টারিং এর জন্য ফিল্টারিং সার্কিট হচ্ছে, তাহলে তোমার হচ্ছে আমার অন্যভাবে স্লাইড থেকে একটা দেখাইতে হবে। এখন আমার এখানে স্লাইডে দেওয়া নাই। ফিল্টারিং এর জন্য আমি সার্কিট তোমাদের প্রয়োজনে গ্রুপে পরে শেয়ার করে দিব। আচ্ছা, এখন আসি যে সুইচের সুবিধা কি, এটা আগেই বলেছি, সেটা তোমার ডেটা কলিশন কমায়। ও একটা বিষয় বলা হয়নি, ডেটা কলিশন কি? ডেটা কলিশনটা হচ্ছে যে সাধারণত যখন কোনো পোর্টে সিগন্যাল আসে তখন ওই সিগন্যালটা যখন অন্যান্য পোর্টে যায় তখন এই পোর্টে যাওয়ার সময় তোমার যাত্রাপথে সেখানে একটা ডেটা কলিশন হয়, অর্থাৎ ডেটা বাধার সম্মুখীন হয়। তো সাধারণত হাবের ক্ষেত্রে কলিশনটা একটু বেশি হয়, আর সুইচের ক্ষেত্রে কলিশন যে হয় না তা না, কলিশন হয়, বাট সেক্ষেত্রে কলিশনের সম্ভাবনাটা একটু কমিয়ে আনে। আসলে সবগুলাই কিন্তু তাদের ইন্টারনাল সার্কিটের মেকানিজম, তাই না? এখানে সুইচের যে সার্কিট তৈরি করা হয় এখানে সেভাবেই সেটা তৈরি করা হয়েছে যে সে যখন ডেটাকে পাঠাবে তখন যেন ট্রাফিক জ্যাম তৈরি না হয়, বা ট্রাফিক জ্যাম হলেও যেন সেখানে বাধার সম্ভাবনাটা সে কমাইতে পারে। ওকে, তাহলে সুইচের দামটা একটু বেশি হবে যেটা আগেই বলেছি। দেখো হাব আর সুইচের পার্থক্যটা তোমরা হলো আগামী দিন তোমাদের থাকবে, হাব আর সুইচের পার্থক্য পড়ে নিবা। ওকে, তাহলে হাবের পরে সুইচ, সুইচের পরে আমরা এখন দেখব রাউটার। রাউটারের আসলে কাজ আমরা মোটামুটি সকলে জানি। রাউটার বলতে আমরা কি বুঝি তোমাদের কাছ থেকে একটু মতামত দিব, কারণ সবারই বাসা বাড়িতে রাউটার আছে। এই রাউটার শব্দের অর্থ কি বা রাউটার কিভাবে কাজ করে এটা তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত দিবা, কারণ তোমাদের মতামতের পরে আমি তোমাদের যে হচ্ছে মতামত দিবা সেখান থেকে তোমাদের যে সমস্ত বিষয়গুলা তোমরা হয়তো বা জানো কিন্তু ভুল জানো সেগুলো আমি রেকটিফাই করে দিব। এমনও হতে পারে তুমি আমার থেকে রাউটার সম্পর্কে বেশি জানতে পারো, বিশেষ করে রাউটার যে কনফিগারেশন দিয়ে যখন করা হয়, অনেকে আছে আমরা হচ্ছে রাউটার যখন আমাদের কোনো আইএসপি কোম্পানি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যখন আমাদের রাউটার সেট আপ করে ওই সময় কিন্তু আমরা নিজেরাও কিছুটা রাউটারকে সেট আপ করে নিই যদি আমাদের পাসওয়ার্ড দেওয়া হয়। যেমন আমি আজকেও রাউটারের ক্ষেত্রে ওদের যে ডিএনএস সার্ভার সেটা আমি চেঞ্জ করে দিয়েছি। রাউটারের ডিএনএস সার্ভারটা চেঞ্জ করে দিয়েছি কেন? কারণ ওরা হচ্ছে আমাকে ব্যান্ডউইথ যেটা দিচ্ছিল সেই ব্যান্ডউইথ পরিমাণ ছিল অনেক কম। তো সেক্ষেত্রে আমি ডিএনএস সার্ভার ইউজ করে, অর্থাৎ গুগলের যে ডিএনএস সার্ভারটা ইউজ করে আমি মোটামুটি ব্যান্ডউইথটা ভালো পাচ্ছি। সো এখন তোমরা তোমাদের মতামত শেয়ার করবে যে রাউটারটা আসলে কি বা রাউটার কিভাবে কাজ করে। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখন টপিক হচ্ছে রাউটার। রাউটার কি? রাউটারটা হচ্ছে
যে এমন একটা ডিভাইস যেটা হলো তোমার পথ দেখিয়ে নিয়ে যায়, সিগন্যালকে পথ দেখিয়ে নিয়ে যাওয়া। বিষয়টা হচ্ছে এমন যে ধরে নাও তুমি এমন একটা জায়গায় বেড়াতে গেছো যে জায়গাটা তোমার অপরিচিত একটা জায়গা, অর্থাৎ যে জায়গার পথটা তোমার আগে থেকে পরিচিত না, তখন তুমি একজন গাইড নিবা, সেই গাইড তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। ধরে নাও তুমি সুন্দরবনে বেড়াতে গেছো, তো সুন্দরবনে যাওয়ার সময় দেখবা সুন্দরবনের যে ওই যে নদীগুলো আছে ভিতরে, ছোট ছোট নদী, মানে ওদের তো সুন্দরবনে তো যারা বেড়াতে গেছো হয়তো বা তোমরা এগুলো জানো, যে আমি নিজেও দুইবার সুন্দরবনে গিয়েছি। সেখানে তোমার বড় যে পশুর নদী আছে, বড় পশুর নদীর সাথে সুন্দরবনে ঢোকার জন্য ছোট ছোট খাল বা তোমার ওই যে ছোট ছোট নালার মতো আছে, ওর ভিতর দিয়ে নৌকা যায়, তবে বেশি দূর যেতে পারে না। তো ওখানে আবার তোমার যাওয়ার জন্য গাইড লাগে, কারণ গাইড জানে যে কোন কোন স্থানটা হচ্ছে তোমার মানে তোমার জন্য সুবিধা হবে, যেখানে বাঘ থাকতে পারে। তবে বাঘ সাধারণত টাইগার পয়েন্ট যে জোনটা আছে ওই দিকেই বাঘ থাকে, আর যেটা হিরন পয়েন্ট সেদিকে হরিণ থাকে। এরকম কয়েকটা পয়েন্ট ভাগ করে দেওয়া আছে। এখন মনে করো যখন একজন ব্যক্তি সুন্দরবনে যাচ্ছে, ও কিন্তু ওই জায়গাটা চিনে না, তাকে গাইড করে নিয়ে যাবে। তাহলে এই যে রুট মানে পথ, আর রাউটার মানে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার যন্ত্র। অর্থাৎ প্রশ্ন হলো যে সাধারণত ওয়্যারলেস কমিউনিকেশন সবগুলাই আনগাইডেড, মানে এখানে কোনো গাইডের কোনো বিষয় নাই। কিন্তু রাউটার এমন একটা ডিভাইস যেটা সাধারণত সিগন্যালকে গাইড করে একটা নির্দিষ্ট দিকে পাঠিয়ে দেয়। এটা হচ্ছে রাউটারের বড় একটা বৈশিষ্ট্য। অর্থাৎ রাউটারটা হচ্ছে একদম বললাম যে স্যার এটা এক ধরনের পোস্টম্যানের সাথে কম্পেয়ার করা যেতে পারে। পোস্টম্যানটা একটা মনে করো বুদ্ধিমান একজন ব্যক্তি, সে কি করে, সে হচ্ছে আমার চিঠি বহন করে সে আমার দরজায় এসে নক করে বললো স্যার আপনার চিঠি এটা। এখন প্রশ্ন হচ্ছে যে রাউটারের যে সার্কিটটা ভিতরে দেওয়া আছে, এই সার্কিটটা যে ফ্রিকোয়েন্সি জেনারেট করে, সেই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আবার ভিন্ন ভিন্ন ডিভাইসে সে আবার ভাগ করে দিতে পারে। তুমি হয়তো বা দেখছো যে যখন কোনো রাউটার সেট আপ করা হয়, এই সময় যে সমস্ত ডিভাইসগুলো রাউটারের সাথে কানেক্টেড, সবগুলা ডিভাইসে কিন্তু সে হচ্ছে সিগন্যালটাকে ভাগ করে দেওয়ার একটা অপশন থাকে। তুমি যদি মনে করো যে আমি রাউটারটাকে হচ্ছে এমন ভাবে কন্ট্রোল করব যে আমার রাউটারের সাথে 5টা ডিভাইস কানেক্টেড, আমি যে কোনো 4জন ব্যক্তিকে মনে করো যে কোনো 2জন ব্যক্তিকে আমি সিগন্যাল দিব বেশি, আর আমি 3জন ব্যক্তিকে সিগন্যাল দিব কম। এই যে সিগন্যাল বেশি কম দেওয়ার কিন্তু অপশনটা রাউটারে দেওয়া আছে। তোমরা যদি রাউটারের সেটিং এ যাও, সেখানে কিন্তু দেখবা অনেক ধরনের অপশন আছে। তার ভিতরে একটা হচ্ছে রাউটার থেকে সবগুলা ডিভাইসে সমানভাবে সিগন্যাল না দিয়ে সিগন্যালটাকে বা ব্যান্ডউইথটাকে কন্ট্রোল করা যায়। এই যে কন্ট্রোলিং এর যে সিস্টেম, এটা কিন্তু অন্য ডিভাইসে নাই। এই জন্য বলা হচ্ছে রাউটারটা একটা বুদ্ধিমান ডিভাইস। হ্যাঁ, আর রাউটারের কাজটা কি? রাউটারটা হচ্ছে মূলত সিগন্যাল যখন সে পাওয়ার পরে ওই সিগন্যালটা তার অন্তর্ভুক্ত একই প্রোটোকলের ডিভাইসে সে পাঠিয়ে দিবে। এখানে কিন্তু ভিন্ন প্রোটোকলে কখনোই সে সিগন্যালটাকে দিতে পারবে না, এটা মনে রাখবা। সাধারণত সে প্রোটোকলটাকে একই প্রোটোকল না হলে পাঠাতে পারে না। ভিন্ন প্রোটোকলের ডিভাইসের ভিতরে সিগন্যালটা সাধারণত তোমার রাউটার দিতে পারে না, একটা অসুবিধা। ওকে, তাহলে রাউটারের কাজ মোটামুটি সবাই বুঝতে পারলাম। এখন আসি এর পরের ডিভাইসটা কি। সরি,